টানা 1 মাস ধৈর্য ধরে থাকতে পারলেও আজকে রুবাব খুব অসহায় বোধ করছে। পাগল পাগল লাগছে নিজেকে। বুকের ভেতর এত জ্বলছে যে জ্বালা পোড়ার তীব্রতা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। সে আর না পেরে মায়ের কোলে মুখ লুকিয়ে কেঁদে ফেলল। শতরূপা চৌধুরীও পাথর হয়ে চুপ করে বসে আছেন। মেয়েটাকে এত করে বোঝানোর পরও মেয়েটা একই ভুল করলো। আচ্ছা, সুইসাইড কি সব সমস্যার সমাধান হতে পারে? যে ছেলেটা তার জন্য চাকরির পরোয়া না করে দিনের পর দিন এখানে পড়ে আছে, এত ভালোবাসছে, আগলে রাখছে, প্রতি মুহূর্তে মনোবল শক্তি বাড়াতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যে চেহারা দেখে মানুষ ভয়ে দুপা পিছিয়ে যাবে, সে চেহারাতে সে অনবরত চুমু খেতে দ্বিধা করে না। যে ছেলের কি এই প্রাপ্য? সেই ছেলেটার কি এটাই প্রাপ্য? এই তার ভালোবাসার মূল্য? টানা 1 মাস ধৈর্য ধরে থাকতে পারলেও আজকে রূপক খুব অসহায় বোধ করছে। পাগল পাগল লাগছে নিজেকে। বুকের ভেতর এত জ্বলছে যে জ্বালা পোড়ার তীব্রতা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। সে আর না পেরে মায়ের কোলে মুখ লুকিয়ে কেঁদে ফেলল। শতরূপা চৌধুরীও পাথর হয়ে চুপ করে বসে আছেন। মেয়েটাকে এত করে বোঝানোর পরও মেয়েটা একই ভুল আবার করলো। আচ্ছা, সুইসাইড কি সব সমস্যার সমাধান হতে পারে? যে ছেলেটা তার জন্য চাকরির পরোয়া না করে দিনের পর দিন এখানে পড়ে আছে, এত ভালোবাসছে, আগলে রাখছে, প্রতি মুহূর্তে মনোবল শক্তি বাড়াতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যে চেহারা দেখে মানুষ দুর্বয়া পিছিয়ে যায় ভয়ে, সে চেহারাতে সে অনবরত চুমু খেতে দ্বিধা করে না, সে ছেলের কি এটাই প্রাপ্য? এই তার ভালোবাসার মূল্য? ঐশ্বর্য কেন বিবেকের কথা শুনছে না? এতদিন এই চিনল রুবাবকে। রুবাব চাইলে কি ছাড়তে পারতো না? গত দিনগুলোতে কি কম অশান্তি করেছে ঐশ্বর্যের সৎ বাবা? উনি নিজেও রাগ করে ছেলের সঙ্গে কথা বলায় বন্ধ করে দিয়েছিলেন। তখন কি রুবাব অজুহাত দেখাতে পারতো না? অবশ্যই পারতো, কিন্তু করেনি তো। কারণ ছেলেটা ভালোবাসে, আর ভালোবেসে আগলে রাখতে জানে। তবুও কেন এত পাগলামো মেয়েটার? কেন বারবার সুইসাইড করতে চাচ্ছে সে? সিঙ্গাপুর আসার পর থেকে তিনবার সুইসাইড করতে চেয়েছে সে। সুইসাইড যদি করে তাহলে এখানে পড়ে থেকে অযথা কার জন্য এত কষ্ট করছে সে? আগের দুবারের কথা না হয় বাদ, আজ সকালে সুইসাইড করার ব্যাপারটা মানতে পারল না শতরূপা চৌধুরীও। কেন যেন খুব রাগ হলো। সচরাচর বাইরের কারো সামনে রাগ দেখান না তিনি, তবে আজ মনে হলো মেয়েটাকে কিছু বলা দরকার। তাই তিনি ছেলের মাথা সরিয়ে উঠতে গেলে রুবাব ওনার পা ধরে ফেলে। হাঁটুতে মাথা ঠেকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে, প্লিজ ওকে কিছু বলো না আম্মু। ওর মাথা ঠিক নেই। কি করতে চাচ্ছে ও নিজেও জানে না। বোকাটা আমার ভালোর জন্যই আমার থেকে দূরে পালাতে চাচ্ছে, অথচ একবারও ভাবছে না তার মধ্যে আমার সব ভালো থাকা। ওর কিছু হলে আমি মরে যাব, একেবারে শেষ হয়ে যাব। শতরূপা চৌধুরী শক্ত মুখে ছেলের দিকে তাকিয়ে আচমকা এক থাপ্পড় মেরে দেয় রুবাবের বাঁ গালে। তারপর রুবাবের হাত ধরে টেনে কেবিনে প্রবেশ করে। ঐশ্বর্য তখন চোখ বুজে শুয়েছিল। কারো আসার শব্দে চোখ খুলে ওনাদের দেখে উঠে বসল। গায়ে ওড়না টেনে মুখের ঝলসে যাওয়া অংশটুকু ঢেকে ফেলল। আরও ছিল, তবে সার্জারি করে অনেক অংশ স্বাভাবিক রূপে ফিরে এসেছে। তবে চোয়াল থেকে গলা শেষ অবধি কেমিক্যাল ঝলসানো। এখানে একটু বেশি ক্ষতি হয়েছে, তবে ডাক্তার হাল ছাড়েনি, বরং ওনারা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। শতরূপা চৌধুরী ঐশ্বর্যের সঙ্গে কখনো কড়া সুরে কথা বলেনি, কটুবাক্য কিংবা খোঁচাও দেননি। তবে আজ রাগের মাত্রা এতটাই প্রখর যে আজ উনি নিজের সত্তা থেকে সরে গেলেন। কঠিন সুরে প্রশ্ন ছুড়লেন, সুসাইড করবে? মৃত্যু এত সহজ? মরার আগে গ্যারান্টি দিয়ে যাও তোমার কারণে আমার বুক খালি হবে না। যদি তোমার কারণে আমি সন্তানহারা হই, তাহলে আমার অভিশাপ তোমার এক চুলও মাপ পাবে না। ঐশ্বর্য নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে শুনে গেল ওনার কথা। শতরূপা চৌধুরী এতদিন রুবাবের সামনেও কখনো কাঁদেনি, বোঝাননি ওনার বুকের অদৃশ্য দহন। তবে আজ পারলেন না, কেঁদে ফেললেন তিনি। কাঁদতে কাঁদতেই বললেন, ছেড়ে যাওয়ার কষ্ট তোরা বুঝিস, আমি বুঝি। আমিও কাউকে ভালোবেসেছি, এতগুলো দিন সংসার করেছি, একটা সন্তানের মা হয়ে বিধবা হয়েছি। সে আমাকে রেখে একাই চলে গেছে। এত ভালোবেসেছি, তবুও সঙ্গে নেয়নি। সে নেয়নি বলে কি আমি মরে গেছি? হ্যাঁ, ভেতরে ভেতরে ঠিকই মরেছি, তবে উপরে উপরে ঠিকই তো বেঁচে আছি। কেন বেঁচে আছি? আমার সন্তানের জন্য, আমার রুবাবের জন্য। আর সেই রুবাব বলে কি না তোমাকে না পেলে মরে যাবে। একজন চলে গিয়ে আমাকে অর্ধেকটা শেষ করে দিয়েছে।
এখন আর একজন যাওয়ার সুর তুলেছে। এটুকু বলে শতরূপা থামেন। জোরে জোরে শ্বাস নিয়ে পুনরায় বললেন, ভালোবাসা, ছেড়ে যাওয়া, কষ্ট, বিচ্ছেদ, এগুলো কি তোমরাই বুঝো? আমরা বুঝি না? আমরা সেকেলে? নাকি ভালোবাসা শুধু তোমাদের জন্যই তৈরি? রুবাবের সাথে আমিও ছুটে এসেছি। কেন এসেছি বলতে পারো? কি ভাবো, আমার ছেলের প্রতি নজর রাখতে? তাকে যেন বশ করতে না পারো, খেয়াল রাখতে? তাহলে বলবো, মোটেও তা নয়। তোমার ভাবনা উন্নত করা প্রয়োজন। সত্য কথা সবসময় অপ্রিয়ই হয়। তবুও আমি সত্য কথা অপঘটে বলতে পছন্দ করি। এবং বলছি যে, শুনতে খুব খারাপ লাগছে, তুমি এতিম। পৃথিবীতে তোমার কেউ নেই। তোমার বিপদ যে একবার কেউ দেখে যাবে, সেই মানুষটাও তোমার নেই। অথচ আমরা যখন তোমার জন্য লড়ে যাচ্ছি, তখন তুমি সুসাইড করার চিন্তা মাথায় গেঁথে রাখছো। কেন বলো? যে এই কারণ বলার সৎসাহস আছে তোমার? নাকি সেই একই বুলি আওড়াবে, আমার ছেলে আবেগে ভাসছে, আফসোসে পুড়ে মরবে, হ্যান ত্যান? তোমায় ছেড়ে দিলে আরো আগেই দিত। আর সারার অনেক রিজন ছিল। বাংলাদেশ থেকে আসার পর তোমার ছোট ছোট সার্জারি হয়েছে। সার্জারির জন্য নিয়ে যাওয়ার পর রুবাবের কান্না দেখেছো? ছোট বাচ্চারা প্রিয় মানুষ হারালে যেভাবে কাঁদে, ও সেভাবে কাঁদে। আর আমি মা হয়ে সব দেখি, সব সহ্য করি। আমাকে দেখেছো না? আমি একজন বিধবা নারী। আমি মা। আমার সন্তান জন্ম দিয়েছি, হাতে বুকে পালন করেছি। আমার এই জার্নি মোটেও সহজ ছিল না। ছেলেকে মানুষ করতে আমাকে কত সাফার করতে হয়েছে। অথচ সেই ছেলেটাকে বিয়ে করানোর জন্য এত চেষ্টা করেও পারিনি। কেন পারিনি? কারণ সে তোমাকে ভালোবাসে, তোমাকে চায়। এরপর আমি তোমাদেরকে মেনে নিয়েছি, অথচ তুমিই বেঁকে বসেছিলে। আমার আরেকটা ছেলে সুন্দর তৈরি করা ফর্মুলা বাঁচাতে তোমার এই হাল। তুমি আমার ছেলের হাসির কারণ। তোমার বিপদে আমি ছেড়ে দিতে পারি না। তোমার প্রতি আমার দায়িত্ব আছে। মুগ্ধ কথা, তোমার প্রতি আমার সফট কর্নার আছে। আর সেজন্য আমি তোমার মা হতে এখানে এসেছি। অথচ তুমি ভুল করেও আমায় মা বলে ডাকোনি। আজব কথা বলো, সরাসরি বলো, তোমার কি সমস্যা? সমস্যা যদি তোমার রূপই হয়, তাহলে আবারও বলছি, তাতে আমি কিংবা আমার ছেলে কোনো সমস্যা নেই। আর যদি অন্য কোনো সমস্যা হয়, তো সেটাও খুলে বলো। দুদিন পর পর একজন সিরিয়াস হও তো আরেকজন বেঁকে বসো। এভাবে কোনো সুস্থ সম্পর্ক হতে পারে? সে বুঝে নেক, তাকে বোঝানো হয়। কিন্তু তুমি বুঝেও বুঝছো না ঐশ্বর্য। আমরা বোঝাতেই আছি। তুমি তোমার ভাবনা ধরে সুসাইডের ধান্দায় থাকছো। এভাবে কতদিন, কতবার? বারবার ভাগ্য সহায় হবে না। মুখ খুলে বলো, কেন সুসাইড করতে চাচ্ছ? কি সমস্যা তোমার? ঐশ্বর্য মাথা নিচু করে নীরবে কাঁদছে। রুবাবা পাথরের মতো স্থির হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। মায়ের একাকিত্ব নিয়ে এভাবে কখনোই ভাবেনি সে। হ্যাঁ, মা অনেকদিন বলেছে চাকরি ছেড়ে চলে আসতে। এই চাকরির কারণে দেখা যাবে মায়ের জানাজাও পড়াতে পারবে না সে। মায়ের কথা শুনে রুবাব রাগ দেখালেও কখনো সিরিয়াসভাবে ভাবেনি। ভীষণ শখ করে এই চাকরিতে জয়েন করেছিল সে। আজকে মায়ের কথা শুনে নিজেকে খুব ছোট্ট লাগছে। আগে ভাবতো সে ভালো, আর যাই হোক সে মায়ের কাছে ভালো ছেলে। কিন্তু না, সে মায়ের কাছে ভালো ছেলে হতে পারেনি, ভালো প্রেমিক হতে পারেনি। আচ্ছা, এই আফসোসটুকু রাখবে কোথায় সে? এতদিন ভাবেনি বিধায় কিছু মনে হয়নি। আজকে থেকে বুকের গহীনে জমানো এই আফসোসটুকুই তার বুক পাঁজর ঝাঁঝরা করে থাকবে। মৃত বাবার কাছে হাসরের ময়দানে জবাব দেবে কি, যে মা তাকে এত কষ্ট করে মানুষ করেছে। ভালোবাসার মানুষকে পাওয়ার বাসনায় মায়ের কথায় গুরুত্বই দেয়নি সে। কখনো ভাবেনি শক্ত খোলসে আবৃত করা মা তার সঙ্গ চায়, সুন্দর কিছু মুহূর্ত চায়। মনে মনে এসব ভেবে রুবাব লাল বর্ণ চোখে তাকালো ঐশ্বর্যের দিকে। মায়ের সামনে সরাসরি প্রশ্ন ছুড়ল। তিন কি চাও ঐশ্বর্য? শব্দের একটা বাক্য, তবুও বলতে অনেক কষ্ট হলো রুবাবের। বুকটা ভার হয়ে আছে। ঐশ্বর্য নীরবে কাঁদলেও রুবাবের কথা শুনে শব্দ করেই কেঁদে ফেলল। তাকে কাঁদতে দেখে রুবাবও এগিয়ে এলো না। পূর্বের মতো উতলা হয়ে কিছু জিজ্ঞাসা করলো না, তবে মলিন মুখে তাকিয়ে দেখলো ওর কান্না। ঐশ্বর্য অঝরে ঝরে যাওয়া অশ্রুসিদ্ধ চোখে তাকিয়ে আছে। রুবাব বলল, আমার দেখে বেশ জুটিয়ে কে জানো? আমাদের শুদ্ধ শীতল। ওদের ভালোবাসা দেখেছ?
ঝগড়া, মারামারি, খুনসুটি, ভালোবাসা কখনো কিছুর কমতি নেই। শুদ্ধ, বুঝদার আর শীতল চঞ্চল, অবুঝ প্রণা। জেদি শীতল যত ভুল করুক না কেন, ভুলের বিচার শুদ্ধ করে, যা শাস্তি দেওয়ার সে দেয়। বাড়ির কেউ যদি মারে বা বকে, শুদ্ধ রেগে যায়। আবার শুদ্ধের পাশে বসলে বা শুদ্ধর জিনিস বাহিরের কেউ নিতে শীতলের মুখের দিকে তাকানো যায় না। বাধা বিপত্তির পর শীতল মাঝরাতে আবদার করেছে বিয়ে করবে, শুদ্ধ মাঝরাতে বাড়ির সবাই হাজির করেছে। হাসপাতালে বিয়ের সঙ্গে সঙ্গে নিশ্চিন্তে ঘুমিয়ে গেছে, কারণ তার হারানোর ভয় নেই। তুমি মাঝে মাঝে শীতলের মতো অবুঝ কেন হও না ঐশ্বর্য? কেন কেন কারণে অকারণে আবদার করো না? কেন জেদ করে বলো না বিয়ে করার কথা? তুমি ম্যাচিউর, স্বর্ণ ম্যাচিউর। তোমরা আগে পিছনে শত শতবার ভাবো। এত ভাবলে এত ভাবতে বলে কি তোমাদের আমরা ম্যাচিউর বলে? আমায় আর সায়ন ভাইকে শুদ্ধ গোহারার হারিয়ে দিয়েছে। চোখে আঙ্গুল দিয়ে বারবার দেখিয়ে দিয়েছে ম্যাচিউর হলেই হয় না, অধিকার খাটিয়ে চাইতেও জানতে হয়। সেটা শীতল তোমাদের ছোটই হোক খুব ভালো পারে। সে দুনিয়া দায়িত্ব সম্পর্কে বোঝে কম, তবে তার ছোট পৃথিবীর শুদ্ধ সবকিছুর আগে। রুবাব থামল, হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে চোখের কোণা মুছে পুনরায় বলল, আমি তোমাকে চাই ঐশ্বর্য। এই অ্যাক্সিডেন্টের আগে যেভাবে চাইতাম ঠিক সেভাবেই চাই। তোমার ঝলসানো চেহারা নিয়ে আমার আক্ষেপ নেই, অভিযোগ নেই, মন খারাপও হয় না। তবে তোমাকে কষ্ট পেতে দেখলে কষ্ট পাই। স্বাভাবিক হও। তুমি বুঝদার হয়ে কেন পাগলামি করছো ঐশ্বর্য? শীতল অসুস্থ হয়ে শুদ্ধকে ছিনিয়ে নিয়েছে, আর তুমি অসুস্থ হয়ে আমার থেকে পালাতে চাচ্ছ? আমি তুলনা করছি না, তবে আজকে না বলেও পারছি না। এটুকু বলে রুবাব শার্টের হাতায় চোখ মুছল। পকেট হাতড়ে ফোন বের করে সময় দেখে পানির গ্লাস আর ওষুধ এগিয়ে দিল ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্য ওষুধ নিল না, বরং রুবাবের হাতে কপাল ঠেকিয়ে কাঁদতে থাকলো। কান্নাজড়িত সুরেই বলতে লাগলো। এটুকু বলে ঐশ্বর্য মাথা তুলে এদিক ওদিক তাকালেও শতরূপা চৌধুরীকে দেখতে পেল না। বেড থেকে নামতে গেলে রুবাব তাকে থামিয়ে দিয়ে বলল, শান্ত হও। আমাকে ইশারা করে জানিয়ে বাইরে গেছে। বুঝেছে আমাদের প্রাইভেসি দেওয়া দরকার। সরিতে কিছু যায় না। তুমি যদি ভুলভাল সিদ্ধান্ত নাও না, দেখবে সরি তো হবে না। ঐশ্বর্য একবার তাকিয়ে চট করে রুবাবকে জড়িয়ে ধরল। এত শক্ত করে জড়িয়ে ধরল, রুবাব ঠোঁট কামড়ে ধরে কান্না আটকাতেও চেয়েও পারে না। এই একটা মাস চেয়েও ঐশ্বর্যকে বুকে নিতে পারেনি। চেষ্টা করেছে, তবে ঐশ্বর্য ছিটকে সরে সরে গেছে। অবশেষে বুকের মানুষটিকে বুকে ফিরে শান্তি মিলছে। ঘড়িতে বিকেল 4:30। দুপুরে খেয়ে ভাত ঘুম দিয়ে কেবল উঠেছে সায়ন। সিরাত আর সিতারা কিছু কাজে বাইরে যাবেন, সিমিন বাড়িতে থাকবেন। সায়ন নিচে নেমে ওনাদের তাড়াহুড়ো করে বের হতে দেখে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ তোমরা? একটু কাজ আছে, বাইরে যাব। তুই কি এখন বের হবি? সিমিন বিকেলের নাস্তা বানাচ্ছে, খেয়ে বের হবি। একা একা যাবে? কই কই একা, দুজন যাচ্ছি তো। খুব বেশি পার্সোনাল কাজ, আমি গেলে কিছু হবে? তুই গেলে তো ভালোই হবে। একটু দাঁড়াও, ড্রেস চেঞ্জ করে আসি। কথাটা বলেই সায়ন রুমে গিয়ে ড্রেস বদলে স্বর্ণের রুমের একবার উকি মারে। স্বর্ণ পেছনে ঘুরে চুলে বেনুনি করছে দেখে দৌড়ে গিয়ে আচমকা দুগাল চেপে ধরে ঠোঁটে একটা শক্ত কামড় দিয়ে পুনরায় চুমু খেয়ে দৌড়। ঘটনা কি ঘটনা ঘটনা কি ঘটলো সেটা বুঝতে স্বর্ণর কয়েক সেকেন্ড লাগলো। এদিকে সায়নের টিকিটুকুও চিহ্ন নেই। স্বর্ণ পুনরায় বাকি বেনুনি গেথে রাবার পেঁচিয়ে নেয়। তারপর নিচে গিয়ে দেখলো শান ভদ্রবেশে মা চাচির পাশেই দাঁড়িয়ে আছে। কে বলবে নিচে নামার সময় কি কাজটা করেছে সে? স্বর্ণ মাকে রান্নাঘরে দেখে সেদিকে গেল, আর সায়ন মায়ের সাথে বেরিয়ে গেল। ভালো মুডে আসলেও ওনাদের কি সব কেনাকাটা আর দামাদামির বহর দেখে মনে হচ্ছে জীবনে এই প্রথম দেখছে। ওনাদের ঢিলেমি দেখে সায়ন বলল,
আম্মু, এদিকে ঢুকলে কেন? শপিং মল তো ওইদিকে। এদিক থেকে কিছু জিনিস কিনে মলে যাব। এই সায়ন, খবরদার বলছি, তাড়া দিবি না। আমরা তোকে ডাকিনি, বরং তুই নিজ থেকে এসেছিস। এসেছি কি আর সাদে? বাবা চাচারা শেষ বয়সে বউ হারিয়ে ভ্যা ভ্যা করে যেন কাদা না লাগে, এই জন্যই তো এলাম। ছেলের কথা শুনে সিতারা ছেলের পিঠে একটা মেরে হেসে ফেলে। তখন কোথা থেকে তিনজন মহিলা উপস্থিত হয়। মুহূর্তে জানা গেল ওনারা সিতারার বাপের বাড়ির প্রতিবেশী। এরপর শুরু হলো মহিলাদের গল্প। কার মেয়ে পালিয়েছে, কার কে মারা গেছে, কার স্বামী কবে বিয়ে করেছে, কার বউ কোন কল মিস্ত্রির সাথে পালিয়েছে। মিনিটের মধ্যে এসব কাহিনী বলাও শেষ, শোনাও শেষ। ওনাদের গল্পের ধরন দেখে সায়নের মনে হলো এই গল্প জীবনেও শেষ হওয়ার নয়। তাই সে ধীরে ধীরে ফোন স্ক্রল করতে করতেই সরে দাঁড়ায়। তবে উপলব্ধি করলো সে প্রতিবেশী মহিলার সঙ্গে থাকা ওনার ছোট্ট পুত্রবধূ তার আপাদমস্তক দেখছে, বারবার দেখছে। ব্যাপারটা তেমন আমলে না নিলেও পরে বুঝলো ছ্যাঁচড়া মেয়ের বদনজরে পড়ে গেছে সে। সে হাতে থুতু দিয়ে বুকের এদিক ওদিক মুছল। তারপর পালিয়ে বাঁচতে মাকে তাড়া দিলে ওই মহিলার পুত্রবধূ সীতারাকে বলল, মামনি, আপনার ছেলের বিয়ে দিবেন না? সীতারা উত্তাহর আগে সায়ন মায়ের হাতটা বগল দাবা করে টানতে টানতে নিয়ে যেতে যেতে বলল, উদ্দেশ্য বুঝে ভালো লাগলো। দোয়া করে আল্লাহ আপনার ভালো করুক, আপনার স্বামীর বৌমারক। ভালো থাকবেন, দূরে দূরে থাকবেন। ধন্যবাদ। এই কথা বলেই সায়ন কোনো মতে দাঁড়াতেই দিল না। জোর করে টেনে ঠেলে শপিং মলে ঢুকলো ওনাদের নিয়ে। সময় চলমান স্রোত, চোখের পলকে কখন যে দিন পেরিয়ে যায় বোঝাই যায় না। নিত্যদিনের দৈনন্দিন কাজের চাপে দেখতে দেখতে কেটে গেছে আরও একটা সপ্তাহ। শুধু চলে গেছে সিঙ্গাপুর। ঐশ্বর্যের অপারেশনটাও সে যাওয়ার পরপরই করা হয়েছে। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে গলার নিচ থেকে বুক অব্দি ঝলসানো দাগটা পুরোপুরি ঠিক হয়নি, হবেও না। সে যতদিন বাঁচবে ততদিন এই দাগ তাকে বয়ে বেড়াতে হবে, মেনে নিতে হবে তার নিয়তি, তার পরিস্থিতি। তবে মুখে অ্যাসিড অথবা কেমিক্যাল জাতীয় কিছু পড়ে টুকরো টুকরো ক্ষতের সৃষ্টি হয়েছিল, সেটাও প্রায় ঠিকই হয়ে এসেছে। ডাক্তাররা যথেষ্ট চেষ্টা করেছেন, সেটা বলার অপেক্ষা রাখে না। শুদ্ধ আর রুবাব টাকার মায়া কখনো কেউ করেনি। যা বেস্ট তারা সেটাই করে যাচ্ছে প্রতিনিয়ত। এসব নানান ঝামেলার মধ্যেই সিঙ্গাপুর কেটেছে আরও 3 সপ্তাহ। মানে শুধু যাওয়ার 1 মাস পেরিয়ে গেছে। সে মাত্র 2 সপ্তাহের কথা বলে আসলেও সব ঠিকঠাক করতে কেটে গেছে 1 মাস। তাছাড়া চিকিৎসা জিনিসটা তো আর দিন গুনে কিংবা মর্জি মতো হয় না। তবে শুদ্ধ আশায় রুবাব যেন শক্তি পেয়েছে, সাহস পেয়েছে। একা একা খুব বেশি কষ্ট হয়েছে তার। দুটো মেয়েকে নিয়ে ঠিকঠাক ঘুমাতে অবধি পারেনি। এরই মধ্যে ঐশ্বর্যের পাগলামোতে আরও ঘুম খাওয়া সব যেন উঠে গেছে। শুধু যখন প্রথমবার ঐশ্বর্যকে দেখতে হসপিটালে আসে তখন থমকে গেছিল। ফুপি, রুবাব, ঐশ্বর্যের অবস্থা দেখে ভীষণ কষ্ট পেয়েছিল সে। রুগীর দেখভাল করা এত সোজা না। রুগী টানতে রুগীও হতে হয়, সেটা রুবাবকে দেখে বোঝা যাচ্ছিল। যেসব রোগ কাউকে বুঝতে না দিয়ে স্নেহের সুরে ঐশ্বর্যকে বলেছিল, আমার জন্য তোমার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা আমার নেই, তবে তোমার ভালোর জন্য যতটুকু করা যায় আমি করব, সারা জীবন করব। আর অনুরোধ বলো কিংবা রিকোয়েস্ট, রুবাবকে আর পুড়িও না। তোমার সাথে সাথে সেও যথেষ্ট পুড়েছে। হ্যাঁ, কোনো পুরুষই সাধু নয়, আবার সব পুরুষের ভালোবাসা সমানও নয়। অল্প কয়েকটা কথায় ঐশ্বর্যের মনোবল শক্তি আর একটু বেড়েছিল। গিল্টি ফিলটাও হচ্ছিল তার। সে শতরূপা ও রুবাবের কাছে মাফও চেয়েছে। তার এই গুণটা বেশ। ভুল করলে মাফ চাইতে দ্বিধা করে না। অকপটে স্পষ্ট সুরে সেটা স্বীকার করে নেয়। এরপর আর কিছুদিন হসপিটালে থেকে তারা এবার অর্কদের বাসায় উঠে। এতদিন পর বাসায় পরিবেশে ঐশ্বর্যের মানসিক চাপ অনেকটাই কমে আসছিল, স্বাভাবিক হচ্ছিল ধীরে ধীরে। তবে আয়না দেখলে ভেতর থেকে কান্না ঢেলে আসতো। কিন্তু রুবাবের কাছে দেওয়া ওয়াদার কারণে কান্না সামলে নিত সে। কষ্ট করে হলেও হাসতো। অর্কদের বাসাতে সদস্য বলতে তারা 4 জনই ছিল। বাকিরা আসে কাজ করে আবার চলে যায়। ও রেগুলার চেক আপ, মেডিসিন, সেবা যত্নের প্রতি ছিল সবাই। যে যেভাবে পারছিল তাকে ভালো রাখার চেষ্টা করছিল।
সেই সঙ্গে যুক্ত হয়েছিল গোটা চৌধুরী পরিবার। রোজ সন্ধ্যায় সবার সঙ্গে ভিডিও কলে কথা হয়, তবে ঐশ্বর্যও ল্যাপটপের সামনে যায় না। ফোন কিংবা ল্যাপটপের রোশনির কাছে তার যাওয়া বারণ। আড়ালে বসেও সবার সঙ্গে সখ্যতা গড়ে উঠেছে। যে সময়টুকু কথা হয়, এক একজনের কথা আর কাজ দেখে না হেসে পারা যায় না। বিশেষ করে সব ভাই বোনদের খুনসুটি দেখে মনটা ভরে যায়। এ যেমন আজই কথা বলতে বলতেই সৃজন দুষ্ট হেসে শুদ্ধকে বলল। জানো ভাইয়া আজ কি হইছে? শুধু কফির মগে চুমুক দিয়ে তাকায় ল্যাপটপের দিকে। সবাইকে দেখা গেলেও শীতলকে দেখা যাচ্ছে না। তবে সে আশেপাশে আছে, সেটা খুব ভালো করেই জানে সে। রাগ দেখাতে ইচ্ছে করে, মেসেজ সিন করছে না, কল ধরছে না, ভিডিও কল দিলে সামনেও আসছে না। তাকে তাকাতে দেখে সৃজন একবার ডানে তাকিয়ে ফিক করে হেসে বলে। স্কুল থেকে ফিরে দেখি শীতল আপু ড্রয়িং রুমে বসে বসে ফুসফুস করে কাঁদছে। এত কাঁদতে 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 নাক দিয়ে পানি বের হচ্ছে। সেটা সুযোগ করলে ভেতরে টেনে নিচ্ছে। তা কাঁদছিল কেন? আবার বের হচ্ছে, আবার টেনে নিচ্ছে। কতবার করে জিজ্ঞাসা করলাম, বললোই না তো। বললো না, যখন আমি আর না চালিয়ে খেতে বসলাম, খেয়ে না উঠতেই একটু পরে এসে বলে, সৃজন লে শুদ্ধ ভাইকে কল দিয়ে জিজ্ঞাসা করতো কবে ফিরবে। আমি যে শিখিয়ে দিয়েছি বলবি না, খবরদার। সৃজনের এইটুকু বলতে দেরি, পাশ থেকে তার পিঠে কিল বসাতে দেরি হলো না শীতলের। সে কোনো মতে নিজের দোষ সৃজনের ঘাড়ে চাপিয়ে দিয়ে রাগ দেখিয়ে বলল। মোটেও কাঁদছিলাম না আমি। আসলে তখন আমার চোখে কি যেন পড়েছিল। তাছাড়া যার তার জন্য কাদার সময় নেই আমার। তার কথা শুনে সকলে একে অপরকে দিকে তাকিয়ে মিটিমিটি হাসলো। কারণ শুদ্ধে যাওয়ার পরপর শীতলের অস্থিরতা সবার নজরেই পড়েছে। এর আগেও শুধু বহুবার বাইরের দেশে গেছে, দিনের পর দিন এবারের বাইরেও থেকেছে, কিন্তু তার থাকা না থাকা নিয়ে শীতলের মাঝে কোনো ভ্রুক্ষেপ ছিল না কখনো। তবে এবার বাড়ির অনেকের চোখে অনেক কিছুই পড়েছে। হতে পারে বিয়ের কারণে, সম্পর্কের বৈধতার কারণে, নিজের অনুভূতি বোঝার কারণে, ভালোবাসা উপলব্ধি করার কারণে। তবে যার জন্য এত অস্থিরতা, দূরে থেকে ভীষণ মজা পাচ্ছে সে মূলত চাচ্ছিল তার উপস্থিতিতেই শীতল যেন তাকে ভাবে, তাকে নিয়ে অস্থির থাকে, চিন্তা করে। বিশেষ করে এই জন্যই সম্পর্কের গভীরতা একটু দ্রুতই টেনেছে সে জানতো এমন কিছুই হবে। এতদিন নিজের অনুভূতি গোপন রেখে একা একা অনেক তোড়পেছে। এখন সময় এসেছে সেসব উসুল করার। শুধু ঠোঁটের কাছে হাত রেখে আপাতত হাসি আড়াল করলো। ততক্ষণে কথাটা বলে শীতল চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছে। তখনই সিরাত ফট করে বলে বসে। তাই বলে কোথায় যাচ্ছিস তুই? এখানে আয়, বস। আরে আমারও বুঝি স্বামী দেশের বাইরে গেলে চোখে ঘন ঘন কি যেন পড়ে। আমারও কত পড়েছে। বাকিরা এতক্ষণ হাসি আটকে রাখলেও এবার কেউই হাসি আটকাতে পারলো না। বড় ছোট সবাই শব্দ করে হেসে ফেলল। শুধু ঠোঁটের কাছে হাত রেখে মুচকি হাসলো। আর সবাইকে হাসতে দেখে শীতল রাগে দুঃখে হনহন করে রুমে চলে গেল। সবাই ডাকলো, শুনলই না। এভাবে লজ্জা দেওয়ার মানে হয়? একটু কেঁদেছে না হয়, তাই বলে সবাই ভাবে লজ্জা দিবে? তার কষ্ট কেউ বুঝে না নাকি? শুদ্ধ যাওয়ার পর ঘুমোতে পারেনি। বুকের ওপর ঘুম পাড়িয়ে বদভ্যাস করে গেছে বিশুদ্ধ পুরুষটা। আর নরম বালিশে ঘুম আসে না তার। আসবে কিভাবে? বালিশের গায়ে তো আর তার প্রিয় গন্ধটা নেই। খেতে পারে না, খেতে বসলে পাশের চেয়ারটার দিকে নজর যায়। তার রুমে এখন কম থাকে, শুদ্ধের রুমেই বেশি থাকে। তবে শুদ্ধের রুমটাও ভালো লাগে না, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। তাহলে কাঁদবে না তো কি করবে? এভাবে থাকা যায় নাকি? সে চলে যেতেই রুবাব দৃষ্টি সরিয়ে ঐশ্বর্যের দিকে তাকায়। তার দৃষ্টি যেন বলেছে, দেখো বলেছিলাম না, ভালোবাসতে জানলে ভালোবাসা সুন্দর। আর ভালোবাসা সুন্দর বলেই এরা দুজনেই ভেতরে ভেতরে অস্থির, অশান্ত, এবং দুজন দুজনকে মিস করছে বলেই কেউ দেশে বসে তরপাচ্ছে আর কেউ দেশের বাইরে বসে আকাশ পানে তাকিয়ে দিন গুনছে। ঐশ্বর্য দৃষ্টি ফিরিয়ে একবার শুদ্ধের দিকে তাকালো, তারপর রুবাবের দিকে। আসলে ভালোবাসতে জানলেই ভালোবাসা সুন্দর। এরপর আর কিছুক্ষণ কথা বলে শুদ্ধ তার ল্যাপটপ নিয়ে রুমে চলে যায়। ঐশ্বর্য ওদের সকলের বন্ডিং দেখে আজকাল লোভ হয়, এমন একটা সুখী পরিবারের লোভ। সে মনে মনে কিছু ভেবে শতরূপা চৌধুরীর কোলে মাথা রাখল। শতরূপা তার চুলে বিলি কাটতে কাটতেই
চৌধুরী নিবাসের সদস্যদের নিয়ে পুরনো গল্প তুলল। ঐশ্বর্য মন দিয়ে শুনতে লাগলো সেসব গল্প। এভাবে কেটে গেল আরো কয়েকটা দিন। একদিন রাতে খাবারের পরে শুধু জানালো সে কিছুদিনের জন্য সুইডেন যাবে, যেখানে কিছু কাজ সেরে একেবারে সবাই মিলে দেশে ফিরবে। এই নিয়ে ডাক্তারের সঙ্গেও কথা হয়েছে। শুধু কাজের মানুষ কাজ থাকতে পারে না ভেবে কেউ বাধা দিল না। তবে ঐশ্বর্য মলিন হাসলো কথাটা শুনে, কারণ শুদ্ধ যে ইগরের ব্যবস্থা করতে যাচ্ছে বুঝতে বাকি নেই তার। কিছু বলারও নেই আর এসব নিয়ে কি বলবে। শুদ্ধকে বারণ করা কিংবা কিছু বলার মুখ নেই তার, কারণ ইগর শুদ্ধের অনেক বড় ক্ষতি করেছে, যে ক্ষতি পূরণ সে কখনো দিতে পারবে না। কেউ না জানুক সে তো জানে শুদ্ধের কত কষ্টের ফর্মুলা হাতছাড়া হয়ে গেছে। শুধু শীতলের সুস্থতার কথা ভেবে এতদিন চুপ ছিল সে। তার অবস্থা দেখে কিছু বলতে পারছিল না, কিন্তু এখন আর তাকে থামানো যাবে না। ফর্মুলা ফেরত পাওয়া না পাওয়ার আশা রাখে না সে, তবে ইগরকে একটা শিক্ষা না দিলেই না। তাছাড়া শুদ্ধের সঙ্গে কাজ করে খুব ভালো করেই বুঝেছে সোয়েব শুদ্ধের অসংখ্য গুণের মধ্যে একটা বিশেষ গুণ, সে উপকারীর অপকারী কাউকে ভোলে না। এখন দুপুর একটা, ঘন কালো মেঘে ঢেকে আছে আকাশ, ঝুমঝুমিয়ে বৃষ্টি নামতে পারে যখন তখন। বাসা থেকে বের হওয়ার পর আবহাওয়া দেখে শখের মনে পড়ল সঙ্গে ছাতা নেই তার। মেঝুমাকেও দিয়েছিল, তারপর ব্যাগে ঢুকাতে ভুলে গেছে। কথা হচ্ছে বৃষ্টি নামার আগে ভালোই ভালোই বাড়ি পৌঁছাতে পারলেই বাঁচে। মনে মনে এইসব ভেবে সে দুটো ক্লাস করে মেডিকেল কলেজ গেটের কাছে আসতেই হঠাৎ দেখা হলো আহনাফের বোনের সাথে। সঙ্গে আহনাফের মা বাবাও ছিল। তাদেরকে দেখে ওনারাও থম মেরে দাঁড়িয়ে যায়। মলিন মুখ করে হাসলো। চোখাচোখি হলে শখ বিনিময়ে স্বরে সালাম দিলে ওনারা সালামে জবাব দেন। টুকটাক কথা বলতে বলতে কেঁদে ফেললেন। আহনাফ বেঁচে থাকলে এতদিনে শখ ওনাদের বাড়ির একমাত্র পুত্রবধূ হতো, কিন্তু সেসব কিছুই হলো না। ছেলেটাকে কারা যেন তুলে নিয়ে গিয়ে মারতে মারতেই মেরে ফেলেছে। এত পরিমাণ মেরেছে যে তাকে চেনা মুশকিল হয়ে যাচ্ছিল। কে বা কারা যে ওনাদের এত বড় সর্বনাশ করেছে আল্লাহই জানে। তবে আহনাফের কেসটা চলমান। পুলিশ নাকি এখনো খুঁজে বেড়াচ্ছে অপরাধীদেরকে, কিন্তু ক্লু পাচ্ছে না কোনো। তবে ওনারা আশাবাদী ছেলের খুনিদের একদিন খুঁজে বের করবেন। এমন টুকটাক কথা হতে হতে মেঘ ডেকে উঠল। আকাশের অবস্থা দেখে ওনারা চলে গেলেন হসপিটালের ভেতরে। আর শখ এসে দাঁড়ালো রাস্তার এক পাশে। 5 মিনিট দাঁড়ালে একটা রিক্সা পেলে উঠে বসে। কাঁধের ব্যাগটা কোলের উপর নিয়ে চুপ করে বসে রয়। রিক্সা চলতে লাগলো নিজ গতিতে। আপনা আপনি আহনাফের মুখটা মনে পড়ল। খুব খারাপ লাগছে মানুষটার জন্য, কিন্তু কিছু করার নেই। মাকাল ফলের মতো কিছু মানুষ আছে যারা দেখতেই সুন্দর, কোনো কাজের না। মনুষ্যত্ববোধটুকু যার মধ্যে নেই তাকে অবশ্য মানুষ বলাও চলে না। আজ খুন হয়েছে বলে কষ্ট লাগছে, কিন্তু মানুষ ওদের সঙ্গে যা করেছে সেটা ক্ষমা করার মতো না। এসব ভাবতে ভাবতে দুর্ভাগ্যবশত সে রিক্সা কিছু দূর গিয়েই নষ্ট হয়ে গেল। রিক্সাওয়ালা মুখ কাচুমাচু করে জানান রিক্সা ঠিক করাতে নিয়ে যেতে হবে। কি আর করার, শখ আশেপাশে তাকিয়ে রিক্সা থেকে নামে। এটুকু আসার পথের ভাড়া মিটিয়ে হাঁটা ধরে ফুটপাতের রাস্তা ধরে। কি আর করার, শখ আশেপাশে তাকিয়ে রিক্সা থেকে নামে। এটুকু আসার পথের ভাড়া মিটিয়ে হাঁটা ধরে ফুটপাতের রাস্তা ধরে। হাঁটতে অবশ্য মন্দ লাগছে না, সমস্যা হচ্ছে ছাতা নেই, বৃষ্টি নামলে আরেক বিপদ। কথাটা ভাবতে ভাবতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে। বড় বড় বৃষ্টির ফোঁটা আছড়ে পড়লো পিচ ঢালা রাস্তায়, ভিজিয়ে দিল তাকেও। আশেপাশে দোকানও নেই যে দৌড়ে গিয়ে গা বাঁচাবে। ততক্ষণে ভিজে একটা অবস্থা। হগত্যা হাঁটতে হাঁটতেই ভিজতে লাগলো। তখনই একটা গাড়ি এসে থামে তার সামনে। চমকে উঠে সরে দাঁড়াতে গাড়ির মালিক দ্রুত জানালা খুলে তাকায়। কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করলো, আরে শখ না, ভিজেছো কেন? জ্বর আসবে তো। শখ এখন এখানে অর্ককে দেখে সালাম দেয়। ভাইয়ের বন্ধুদের সে যথেষ্ট সম্মান করে চলে। যতটুকু কথা না বললেই নয় ততটুকুই বলে, নয়তোবা এড়িয়ে চলে। শখ জবাব দেওয়ার আগে গাড়ির এপাশে জানলাটাও তুলে অর্কের মা বললেন, মামনি, ভিজছো কেন? রিক্সা পাচ্ছিলাম না তাই। এসো এসো, গাড়িতে উঠে বসো। এই বৃষ্টিতে ভিজলে জ্বরে পড়বে। না আন্টি, সমস্যা নেই, আর একটু এগোলেই রিক্সা পেয়ে যাব।
তাছাড়া আমার ড্রেস ভিজে গেছে, গাড়িতে আর না উঠি। আরে কিচ্ছু হবে না, ওঠো তো তুমি। ওনারা এক প্রকার জোরাজুরি করে শখকে পিছনের সিটে বসায়। কথা বলতে বলতেই চৌধুরী নিবাসের গেট দিয়ে ঢুকলো গাড়িটা। শখ নামলে ওনারা চলে যান। শখ এত করে ভেতরে যেতে বলল, শুনলই না। আসলে ওনারা জরুরি কাজে বেরিয়েছিলেন, বসলে আরো দেরি হয়ে যাবে, আরেকদিন এসে ঘুরে যাবে বলেই বিদায় নেন। ভাই, আপনার বিয়াতে আমার নতুন পাঞ্জাবি কিন্না দিবেন? বর, তুই না আমি? আপনি? তাহলে তুই কোন দুঃখে নতুন পাঞ্জাবি পরবি? আমার ভাইয়ের বিয়া আমি না পড়লে কেডা পড়বো কন তো? শালা, তুই আমার বউ হারাইয়া দিছিলে না, মনে নাই? তোরে দিব নতুন পাঞ্জাবি। ওয়েলকাম ড্রিঙ্কস খাবা না? চট্টগ্রামের কথা মনে নাই? পাঞ্জাবি না তোমারে তো ওয়েলকাম ড্রিঙ্কস কেলাবো পাখি। কাছে এসো দেখি। আজব মুখ কাচুমাচু করে দুপা পেছনে সরে দাঁড়ায়। এ নিয়ে কতবার যে একই খোঁচা শুনলো হিসেব নেই। পার্টি অফিসের রুমে বসে আজম আর সায়ন কথা বলছিল, তখনই একটা ছেলে এসে বলে, ভাই আপনার বুই নাইছে। সায়ন ভ্রুজোড়া কুঁচকে আজমকে বলল। বুইরা বয়সে বোন কোথায় কুড়িয়ে পেলে? সায়নের কথা শুনে ছেলেটি ভুল শুধরে দিয়ে বলল, আসবেন না, আপনারে ছুরু বই নাইছে। রাস্তায় কানতে কানতে যাইতেছি, আমি দেখা দাঁড়ায় কইছি। সায়ন এবার ভড়ক করে উঠে বাইরে গেল। শীতল বাইরে দাঁড়িয়ে চোখ মুছছে ঘন ঘন, কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে। এই রে, কি হলো আবার? শুধু সারাদিনে তাকে কত শতবার ফোন করে, তার ঘুরে ফিরে একটাই কথা। ভাইয়া, চোখ কান খোলা রেখো। আমি যতবার দেশে বাইরে আসি ততবারই কিছু না কিছু ঘটে। শীতলের দিকে নজর রেখো, ওকে একা ছেড়ো না। শুদ্ধের কথা শুনে সে আজ সকালে নিজ শীতলকে কলেজে রেখে এসেছে। আনতেও যেত, কিন্তু শীতল আগেই চলে এলো কেন? তার কলেজ তো ছুটি দিবে আরো আধ ঘন্টা পর। সে দ্রুত শীতলের কাছে যেতেই শীতলের চোখের পানির বাঁধ ভাঙল, ফুপিয়ে কেঁদে উঠল। শুদ্ধের জন্য কাছে দেখে সায়ন তার মাথায় হাত রেখে আদুরি সুরে বলল, শুদ্ধ সামনের সপ্তাহে চলে আসবে। কাঁদো না বোন, আইসক্রিম খাবি? শীতল নাবোধক মাথা নাড়িয়ে হেঁচকি তুলতে তুলতে বলল, কিয়ারাকে খুঁজে দাও ভাইয়া। কোন কিয়ারা? কি হয়েছে তার? আমার বান্ধবী। রুবাব এসে ঘন ঘন আসতো ওই মেয়েটা। কি হয়েছে তার? ওকে চাঁদ রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি জানি ওর কারোর সাথে সম্পর্ক নেই, সে পালিয়ে যায়নি। ও ওই রকম মেয়েই না। আমার মন বলছে সে বিপদে পড়েছে। তুমি কিছু একটা করো ভাইয়া। না হয় করলাম, কিন্তু তুই কাঁদছিস কেন? এ খবর তো পতিদেবরের কাছে পৌঁছালে আমাকে যেন সুরে চড়াবে। থাম বোন, কাঁদে না। আচ্ছা, 2 দিন সময় দে, আমি খুঁজে দিব তোর বান্ধবীকে। এমন টুকটাক কথা বলতে বলতেই সায়ন দোকান থেকে আইসক্রিম নিয়ে শীতলের হাতে ধরিয়ে দেয়। আজমকে কাজ দিল কেয়ারার বাড়ির খোঁজ নিতে। তারপর নানান কথা বলতে বলতে এগিয়ে গেল বাড়ির দিকে। শুধু যাওয়ার আগে শীতলকে নিয়ে নিজে গিয়েছিল শীতলের কলেজে। এতদিন ক্লাস না করার কথা বলেও এসেছিল, এখন রেগুলার তাকে ক্লাস করতে হয়। কিন্তু আগে কলেজ যেতে যতটুকু ইচ্ছে করতো, এখন তাও করে না। কিয়ারাকে ছাড়া ভালো লাগে না। কিয়ারা কলেজে আসে না দেখে কিয়ারার খোঁজ করে জানতে পারে সে এক খ্রিস্টান ছেলের সঙ্গে নাকি পালিয়েছে, ধর্মও চেঞ্জ করে ফেলেছে। কথাটা বিশ্বাস না করতেই সে আজ তাড়াতাড়ি কলেজ ছুটি হয় একাই গিয়েছিল কিয়ারাদের বাসায়। এর আগেও গিয়েছিল, তবে বাড়িতে কেউ ছিল না। কিন্তু আজ কিয়ারার মা বাবাকে কিছু জিজ্ঞাসা করার আগেই ওনারা যা নয় তাই বলে অপমান করেছে শীতলকে। বাড়ির মেয়েরা পালালে বাড়ির লোক ভাবে বান্ধবীরাই যত নষ্টের গোড়া, বান্ধবীরাই ভদ্র মেয়েদের মাথা খায়। প্রেম টেম করার জন্য এরাই বখাটে নেশাখোর ছেলেদের দিকে লেলিয়ে দেয়। কিন্তু এটা দেখে না যে সবসময় বান্ধবীদের দোষ থাকে না সব কিছুতে। বান্ধবীর মতো বান্ধবী হলে তারা কখনো ভুল কাজে প্রশ্রয় দেয় না। তাকে অযথাই ভুল বুঝলো, কিছু বলারও সুযোগ দিল না। ওনারা নিজেদের কথা শেষ করে মুখের উপর দরজা লাগিয়ে দেয়। এভাবে কখনোই কারো কাছে অপমানিত হয়নি শীতল, তাই কাঁদতে কাঁদতে এসেছে সারা পথ। তবে মনের ভেতর কিছুটা অভিমানও জমেছে কিয়ারার উপর। তাকে খুঁজে পেলে সব অভিমান উগলে দিবে। বাজাও শীষ, মারো তালি, নিঃশব্দে মুছে যাক গোপন কালি। এসেছে রে এসেছে, চৌধুরী এসেছে। হবে নাকি চুক্তি, দেব নাকি উক্তি,
চোর পুলিশ ভাই ভাই চলো এসো হাত মিলাই। উৎফুল্ল স্বরে উক্ত কথাটা বলতে বলতেই ইগর এসে বসে শুদ্ধের সামনে। যদিও সুস্পষ্টভাবে বাংলা কথা বলতে পারে না সে, ঐশ্বর্যের মায়ের বদৌলতে একটু আকটু শিখেছিল এই যা। তবে এই একটু আকটু দিয়েই বাঙালিদের খোঁচানোর কাজ ঠিকভাবে হয়ে যায়। বলা বাহুল্য, নড়বড়ে উচ্চারণ দিয়ে সামনে ব্যক্তিকে অপমান করতে এক্সপার্ট সে। এখন যেমন ভাবছেন শুদ্ধকে খোঁচাবেন, কারণে অকারণে খুঁচিয়ে শুদ্ধ রেগে ওর গায়ে হাত তুলে কোনো অঘটন সৃষ্টি করবে। বাইরের দেশ থেকে এসে ওর গায়ে হাত তোলার অপরাধে পুলিশের হাতে তুলে দিতেও মন্দ হবে না। বাঙালি জাতি, বিদেশে জেলের ভাত কেমন জানে না। এই সুযোগে না হয় জেল থেকে ঘুরে আসুক। মানুষের জীবনে সব রকমের অভিজ্ঞতা থাকা জরুরি। তাছাড়া কোথাও লেখা নেই সায়েন্টিস্ট হলেই জেলে যেতে পারবে না। ওনার হাসি মুখের দিকে তাকিয়ে আছে শুদ্ধ। বয়সটা থেমে না থাকলেও এখন ইগরের শারীরিক গঠন যথেষ্ট স্ট্রং, পোশাক পরে রুচিসম্মত। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইগর ওয়াইনের বোতল দেখিয়ে জানতে চাইল হোয়াইট নাকি রেড ওয়াইন নেবে। শুদ্ধ কোনো জবাব না দিয়ে নিজে থেকে রেড ওয়াইনের গ্লাস এনে ধরলো সামনে। শুদ্ধ এবারও ধরল না দেখে ইগর বলল, রাগ করে না ইয়াং ম্যান। শুদ্ধ হাসলো, ঠোঁটের কোণে হাসি এঁটে খোঁচা মেরে বলল, কেমন আছেন স্যার? উফ, বিগ মিস্টেক, চোর মহাশয়। মুখের উপর চোর বলা ইগরের ভীষণ রাগ হলো, তবে রাগটুকু প্রকাশ না করে হাসি মুখেই বলল, কি জন্য এসেছো? ভয় পাচ্ছেন বুঝি? তুমি বাঘ নাকি ভাল্লুক যে ভয় পাবো? আমি কি আপনার থেকে ভালো কে জানে? ওটা আর পাবে না সোয়াইপ। কে বলল? আমি। আমার জিনিস হজম করার ক্ষমতা আপনার আছে? কথা বলতে বলতে আশেপাশে তীক্ষ্ণ নজর বুলিয়ে দেখে নিল নির্জন জায়গাটা। এখন মধ্য দুপুর, সুনসান এরিয়া। কাছে কোথাও একটা দ্বীপ আছে। এদিকটা পরিত্যক্ত এরিয়াই বলা চলে। এই জন্য আকাম কুকাম সব এই এরিয়ার মধ্যেই হয়ে থাকে। তবে এই জায়গার কথা ঐশ্বর্য ছাড়া কেউ জানতো না, কারণ ঐশ্বর্যকে বেশিরভাগ সময় এখানে আটকাতেন, ছোট্ট একটা রুমে বন্দি রেখে কষ্ট দিতেন। শুধু সুইডেনে এসেছে 2 দিন হলো। 3 দিনের দিন এসেছে ইগরের সাথে দেখা করতে। হতেও পারে এটাই শেষ দেখা। শুধু কিয়ৎকাল চুপ থেকে ঠান্ডা চাহনি ছুঁড়ে ইংলিশে বলল, ফর্মুলা কাজে লাগাতে পারলেন না, পারার কথাও না, তাহলে শুধু শুধু চুরি করলেন কেন? কোটি টাকা পেলাম, তোমাকে হারাতে পারলাম, ভুবনের শোধ নিতে পারলাম। আমাকে হারালেন কিভাবে? তুমি জিনিয়াস আমি মানি, এটাও জানি সামনে আরও চমকপ্রদ কাজ করবে। কথা হচ্ছে টাকা অফার করো, যখন আমার হয়ে কাজ করলে না তখন রাগ হচ্ছিল। এই কারণে আমি ঐশ্বর্যকে পাঠিয়েছিলাম তোমার কাছে, যাতে তোমাদের মাঝে কিছু ঘটে। নারীর সৌন্দর্যের কাছে পুরুষ কাবু, আর ঐশ্বর্যের রূপ ছিল ওই রকমই। ওর মায়ের জন্য বারবার বেঁচে গেছে আমার হাত থেকে। হয়তো ওর ভাজিনিটি আমি। সে আমার ছোট ভাইয়ের হবু বউ, তাকে জড়িয়ে কোনো নোংরা কথা শুনতে ইচ্ছুক নই। কথা হচ্ছিল চুরি নিয়ে। সেটা নিয়েও কথা বাড়িয়ে লাভ নেই, ফিরে যাও। স্কটল্যান্ডের সায়েন্টিস্ট শেফার্ড ফ্লেমিং এর কাছে ফর্মুলা বিক্রি করতে চেয়েছিলেন। ফ্লেমিং সন্দেহ করায় তাকে না দিয়ে ডিসুশপিনের কাছে 4,53,00,000 টাকার বিনিময়ে বিক্রি করেছেন। ভেবেছিলেন আজ রাতে অন্য দেশে পাড়ি জমাবেন, যাতে আমার মুখোমুখি হতে না হয়। এসব কথা তুমি জানলে কিভাবে? সে আমাকে কথা দিয়েছিল, ভুলেও তোমাকে জানাবে না। কিন্তু জানিয়েছে তো, শুধু জানাইনি, আপনার বিরুদ্ধে সাক্ষীও দেবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমার জিনিস এখন আমার কাছে সুরক্ষিত। বিশ্বাস হচ্ছে না? ইগর থমথমে মুখে তাকিয়ে রইল শুদ্ধের মুখের দিকে। কাটকাট চেহারার সুদর্শন পুরুষটা আবারও তাকে ঘোল খাইয়ে ছাড়ল। সব কথা সে জানে। এর মানে এতদিন সিঙ্গাপুর থাকলেও তার নজর ছিল ওনার গতিবিধির দিকে। অথচ উনি ভেবেছিলেন একের পর এক বিপদে পড়ে চৌধুরী পুত্র এসব নিয়ে ভাবার সময়ই পাবে না। হ্যাঁ, যতদিনে বিপদ কাটিয়ে উঠবে ততদিনে ধরাছোঁয়ার বাইরে চলে যাবেন। কিন্তু শেষ চালটা দিয়ে শুদ্ধই যে চাকমেট দেবে সেটা কল্পনাও করেনি। পুলিশের গাড়ির হর্ন কানে পৌঁছাতেই বুঝতে বাকি রইল না ঘটনা। সাইলেন্স করা পিস্তলটা নিজের কাছে না থাকায় উঠে দাঁড়াতে কোথা থেকে একটা বুলেট এসে বিঁধে ওনার বুকের বাঁ পাশে। চোখের পলকে লাল রক্তে ভিজে গেল পরনের সবুজ টি শার্টটা। তখনই পুলিশের গাড়ি থেমে ধপাধপ শব্দ তুলে একদল পুলিশ ভেতরে প্রবেশ করে। ইগর ততক্ষণে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতেই
লুটিয়ে পড়েছে শুদ্ধের পায়ের কাছে। শুদ্ধ ব্যতীত এখানে আর কাউকে না দেখে পুলিশ ইগরের লাশের সঙ্গে সঙ্গে শুদ্ধকেও যেতে ইশারা করে। শুদ্ধ যেতে যেতে পাথির মধ্যে দাঁড়িয়েছে, পেছন ফিরে একবার তাকায়। তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকিয়ে রইল জঙ্গলের দিকে, কিন্তু কাউকে নজরে না পড়লেও চলে গেল পুলিশের সঙ্গে। পুলিশের গাড়ির শব্দ শোনা না গেলে ইয়াসির বের হয়ে আসে। এসে হাততালি দিতে দিতে বিড়বিড় করলো, তোমার বিশুদ্ধ পুরুষ সাধু নয় চড়ুই পাখি। সে নির্মমভাবে আনাফকে মেরেছে, এমনভাবে মেরেছে চেনা মুশকিল। তার হাতে খুনের রক্ত লেগেছে, আরও আগে থেকেই লেগেছে, কিন্তু প্রমাণের ভিত্তিতে কখনো তা সামনে আসেনি। কিন্তু এবার ঘটা করে তোমার শুদ্ধর গায়ে খুনের ট্যাগ লাগবে। আমি খারাপ মাফিয়া বলে রিজেক্ট করেছিলে। এবার 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 কি করবে শীতল হরিণী? এবার মানতে পারবে খুনি স্বামীকে? ভালোবাসা ওই রকমই থাকবে তো? কথাটা বলে ইয়াসির দু পকেটে হাত গুজে শীষ বাজাতে বাজাতে হাঁটা ধরলো বিপরীত পথ ধরে। এখানকার কাজ আপাতত শেষ, কিন্তু ইয়াসির হয়তো এটা জানতো না শুধু এখানে এসেছিলই প্ল্যান করে, আর পুলিশরাও ছিল ফেক। প্ল্যান ছিল ইগরকে 3rd ডিগ্রি দিয়ে আরো কিছু কথা বের করার, কিন্তু হলোই না যখন, তখন আফসোস করে লাভ নেই। তাছাড়া মানুষের জন্য কষ্ট পেলেও অমানুষের জন্য শোক পালন করার প্রশ্নই আসে না। ইগরের ঘটনা জানার জন্য রুবাব কল দেয় শুদ্ধকে। শুধু সেখানে একা যাওয়ায় রুবাব সায়ন চিন্তাতে ছিল। তাদের চিন্তা দ্বিগুণ হলো যখন শুদ্ধ কল ধরছে না। কয়েকবার কল করার পর কল রিসিভ হলে ফোনের ডিসপ্লেতে শুদ্ধের মুখটা ভেসে ওঠে। শুদ্ধ শাওয়ার নিয়ে এসেছে শুদ্ধ। তাকে দেখে রুবাব বলল, কাজ হয়েছে? হুম। খোসা? গায়েব। আলহামদুলিল্লাহ। রুবাব আলহামদুলিল্লাহ বলায় সায়ন ভ্রুজোড়া কুচকে তাকায়, বলে, ওই শালা, তোর শ্বশুর মারা গিয়েছে আলহামদুলিল্লাহ বলিস কোন হোসে? কান্না কর, 2 মিনিট মন খারাপ করে থাক। জাতের শ্বশুর হলে কান্না করতাম, কিন্তু ওটা ছিল অজাতের শ্বশুর। অবশেষে পথের কাটা সরে গেল, ভেবেই খুশি লাগছে। তবুও মন খারাপ কর। এই শুদ্ধ, তুইও কর। সায়নের কথা শুনে শুদ্ধ মাথা মুছতে মুছতেই জবাব দেয়, তোমরা শুরু করো, আমি খেয়ে এসে শোকে জয়েন হচ্ছি। আচ্ছা। এই নিয়ে কথা বলতে বলতে শুদ্ধ অন্য প্রসঙ্গে কথা উঠায়। তার কথায় রুবাব আর সায়ন হু হু করে হেসে ফেলে। এরপর প্রসঙ্গ এলো 3 ভাইয়ের বিয়ের অনুষ্ঠান নিয়ে। বিয়ের কার্ড ছাপাতে দেওয়া হয়ে গেছে। কার্ডটা নাকি ভীষণ সুন্দর। কার্ডের ডিজাইন সিলেক্ট করেছে সিতারা চৌধুরী। রাদাত চৌধুরী আগামী মাসে ছুটিতে আসবে, তখনই শুভ কাজ সম্পন্ন করা হবে। অথচ এখন থেকে বাড়িতে বিয়ের তোড়জোড় লেগে গেছে। বোনেরা কে কি করবে, কে কি পড়বে সেটারও প্ল্যান হয়ে গেছে। এমন আরো কিছু কিছু ব্যাপারে কথা বলতে বলতেই 3 ভাই খুব হাসলো, মজা করলো। এরপর কল কেটে দেয়। শুধু খেয়ে পুনরায় বের হয়, কারণ যাদের দিয়ে কাজটা করিয়েছে তাদেরও পাকাপোক্ত একটা ব্যবস্থা করে যেতে হবে, নয়তো এখান থেকে আবার ঝামেলার ডালপালা গজাবে। এই ভুল তো বারবার করা যাবে না। অতঃপর আরো কিছু জরুরি কাজ সেরে পরের দিনই শুধু সিঙ্গাপুর ফিরল। রূপা ঐশ্বর্যকে নিয়ে চেক আপ করিয়ে আনায় আরেকবার। ডাক্তারের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে রাখলো। শতরূপা চৌধুরীকে নিয়ে টুকটাক শপিংও সারে। বাড়িতে ছোট ভাই বোনরা আছে, তাদের জন্য কিছু নিতে হবে। বাড়িতে পা দিলেই ধরবে কি এনেছো জানার জন্য। এটা কেনাকাটার কাজে শুদ্ধকে আর টানেনি কেউ, কারণ এখানে আসার পর থেকে বিশ্রাম পায়নি ছেলেটা। এসে খেয়ে ঘুমোচ্ছে। আগামীকাল তাদের ফ্লাইট। একটানা বাইরে থেকে দেশের জন্য সবারই মনটা আকুপাকু করছে। শারাফাত চৌধুরী জানিয়েছেন বাড়িতেই যেন ওঠে। ভাইয়ের মুখের উপর শতরূপা কিছুই বলেনি। দেখতে দেখতে সময়টা কাটতে লাগলো নিজের মতো। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতেই রাতটা পার হয়। পরের দিন সকাল হয়। দুপুরটা পেরিয়ে বিকেলে রেডি হয়ে সকলে নিজ দেশের উদ্দেশ্যে রওনা হয়। আগের প্রতি সপ্তাহে 4 দিন করে একজন মহিলা আসতো সাম্য সৃজনকে পড়াতে। উনি একটা স্কুলের ইংলিশ টিচার, নাম সুলতানা। উনি নিজেও পড়াশোনার পাশাপাশি শিক্ষকতা করেন। বলা বাহুল্য ভালো পড়ানো। সাম্য সৃজনের সাথে বর্তমানে শীতলকেও পড়াচ্ছেন। ইংলিশ সাবজেক্টটাই পড়ে শীতল। শীতলকে পড়ার চক্করে ফেলে গেছে শুদ্ধ। আগে বিকেলে কত সুন্দর ঘুরে বেড়াতো, সাইকেল চালাতো, গাছে উঠে ফল পাকড়া পেরে খেত। আহা, সে দিনগুলো কত সুন্দর ছিল। আর এখন বিকেল হলে বই খাতা নিয়ে বসে পড়তে হয়। তবে আজ অনেকক্ষণ অপেক্ষা করেও ম্যাম আসছে না।
তাই তিনজন মিলে শুয়ে বসে চিৎকার হয়ে গল্প করেই সময় কাটায়। আজকে পড়া নেই, তাই তিনজনই খুশিতে হৈ হৈ করে বেড়াচ্ছে। অনেকদিন পর শীতল গাছে উঠে পেয়ারা, তেঁতুল, আমড়া পেরে মাখামাখি করে খাচ্ছে। পুরো বাগানে কিছুক্ষণ তার সাইকেল চালাতো। সন্ধ্যার আজানের পর তার উস্কো খুস্কো চুল দেখে সিমিন বকতে শুরু করলো। শীতল মায়ের বকা শুনে ফুল ও রানীর হয়ে মুখ ফুলিয়ে তেল নিয়ে বসলো সিতারার কাছে। চুলে তেল দিতে একদমই ইচ্ছে করে না, কেমন মরা মরা লাগে। সিতারা ড্রয়িং রুমে বসে যত্ন করে শীতলের লম্বা চুলে তেল দিয়ে দুপাশে দুটো বেনুনি করে দেয়। তাকে দেখে স্বর্ণ বসে। শখ পড়ছিল, তাকেও ধরে চুলে তেল দিয়ে চুল বেঁধে দেন সিতারা। এরপর সন্ধ্যার নাস্তা সেরে সুধের রুমে গিয়ে বিছানায় কতক্ষণ গড়াগড়ি খেলো। নিজের ফোন চেক করে দেখলো সুধের মেসেজ এসেছে, রুমে যেন পায়। মেসেজটা নিয়ে কিছুক্ষণ গবেষণা করে বুঝলো মহারাজ তার মানে বাড়ি ফিরছে। তবুও শিওর হওয়ার জন্য ছুটতে ছুটতে গেল সিতারার কাছে। কোনো মতে আকাশ সমান আনন্দটুকু গোপন করে সিঁড়ির কাছেই দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, বড় মা, রুবাব ভাইয়া কি দেশে ফিরেছে? হ্যাঁ। কবে? সবাই আসছে? কবে? আচ্ছা। কথাটা বলে শীতল সিঁড়ি থেকে সরে নেচে উঠল। ইস, এত খুশি লাগছে কেন, লজ্জাও লাগছে। মহারাজ আসছেন তাহলে। 3 সপ্তাহের নামে কতগুলো দিন সে বাড়িতে নেই, কতদিন ছুঁয়ে দেখেনি। দেশের বাইরে গিয়ে যেন ভুলেই বসেছে তারও একটা বউ আছে। বউটা তাকে খুব মিস করে। ঘুমের ঘরে বিছানা হাতড়ে না পেলে ফুপিয়ে কাঁদে। তার বেলায় লবণঙ্গা, অথচ নিজের বেলা 16 আনা। বুঝে নিত ওস্তাদ সে, নয়তো কি ফেরার আগে ঠিকই হুমকি দিয়ে রেখেছে, রুমে যেন পায়। বললেই হবে নাকি? এইসব নানান কথা ভাবতে ভাবতে লাজুক হাসলো। গাল দুটো লাল হয়ে উঠল একরাশ লজ্জায়। প্রবাসীর বউদের আনন্দটুকু আজ উপলব্ধি করতে পারছে সে। হে আনন্দটুকু যেন ঈদের সামিল। এসব ভেবে লাজুক হেসে দুহাতে মুখ ঢাকতেই যাবে, তখনই দেখে স্বর্ণ রুমের দরজায় দাঁড়িয়ে আছে। তাকে দেখে হাসি চওড়া হলো শীতলের। দ্রুত গিয়ে স্বর্ণকে বলল, আপু, রুবাব ভাইয়া আসছে। বোনের মুখ দেখে বহু কষ্টে হাসি আটকায় স্বর্ণ। জবাব দিল, সঙ্গে শুদ্ধ ভাইও। শীতল হঠাৎ মুখটা থমথমে করে অন্যদিকে তাকিয়ে বলল, কারো খোঁজ নিতে আমার বইয়েই গেছে। কথাটা বলে শীতল নিজের রুমে ঢুকে যায়। আর তাকে যেতে দেখে স্বর্ণ হেসে ফেলে। যার আগমনে তার চঞ্চলতা বেড়ে গেছে, লজ্জা পাচ্ছে, ঠোঁটে মিটিমিটি হাসি ভেসে উঠছে। তার খোঁজ নিতে নাকি বইয়েই গেছে, ভাবা যায়? আপনাকে আমি স্বামী হিসাবে মানি না, ছুবেন না আমায়। আপনার ছোঁয়া লাগলে গা গুলিয়ে আসে আমার, ঘৃণা হয়। আপনি আস্ত একটা জানোয়ার। চিৎকার করে বলা কিয়ারার কথা শুনে বুড়াকের মধ্যে কোনো ভাবান্তর দেখা দিল না। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কান খুঁচিয়ে নেয়। হাতের জ্বলন্ত সিগারেটে কয়েকটা টান মেরে ট্রেতে ঘষে নিল। তারপর চট করে উঠে গায়ের শার্টটা খুলে ছুঁড়ে মারে রুমের এক কোণে। প্যান্টের বেল্টটাও ছুঁড়ে মারে আরেক দিকে। তার মনোভাব বুঝে কিয়ারা পালাতে গেলে বুড়াক তাকে ধরে ফেলে। ফিচেল হেসে কানে কানে বলে, লুকোচুরি পরে খেলবো ডার্লিং, আগে আদর আদর খেলার পর্বটা শেষ করি। আমরা হলাম ভিলেনের জাত, জোর করা ছিনিয়ে নেওয়া হচ্ছে আমাদের ধর্ম। ভালো মানুষই আমাদের রক্তেও নেই। আমার ছোঁয়াতে গা গুলালে বমি করো, সমস্যা নেই। সত্যি বলতে তোমার বমির কারণ হতে পেরে বরং ভালোই লাগবে আমার। যেতে দিন না আমায়। কেন করছেন এমন? ভালো লাগে তাই। আমি তো আপনাকে চিনতামও না। তবে আমি চিনতাম। শীতলের কাছের মানুষের সন্ধান করতে গিয়ে তোমায় পেয়েছি। কবুল যখন বলেছ, এভাবেই নিজেকে মানিয়ে নাও। পারলে কনসিভ করো, বাবা ডাক শোনাও, নিজের সংসার সাজাও, তবে মুক্তি পাবে। কথাটা বলে কিয়ারাকে ধাক্কা দিয়ে বিছানায় ছুঁড়ে পুরুষালী শক্ত দেহের ভার ছেড়ে দেয় বুড়াক। ধীরে ধীরে গাঢ় থেকে গাঢ়তর হলো স্পর্শ। অসহায় কিয়ারা শব্দ করে কাঁদতে লাগলো। মনের মিল না থাকলেও বরের ছোঁয়াও বোধ হয় বিষের মতো লাগে, ঘৃণা হয়। বুড়াক যখন তার পোশাক খুলতে ব্যস্ত, তখনও নিজেকে বাঁচাতে কিল ঘুষি খামচি আঁচড় কেটে নিজের বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালায়। কারণ করুণ সুরে বারবার ডাকলো তার প্রিয় বাবাকে, ডাকলো মমতাময়ী মাকে। অশ্রুভাজা চোখেও ভাসলো মন কোঠরিতে লুকিয়ে রাখা প্রিয় পুরুষের মুখ। দুর্ভাগ্যবশত কেউ শুনল না বিধায়
বাঁচাতেও এলো না। প্রতিবারের মতো এবারও ছাড়া পেল না সে। মনের দখল না পেলেও জোরপূর্বক শরীরের দখল ঠিকই আদায় করে নিল। পুরুষত্বের জোর দেখিয়ে নিজের কাজ সেরে পাশে শুয়ে পড়ে বুরাক। ক্লান্ত দেহে ঘুমিয়েও পড়ল কিছুক্ষণের মধ্যে। কিয়ারা নীরবে চোখের জল ফেলতে ফেলতেই কষতে লাগলো নিজের হিসাব। তবে আজ সে মানতে বাধ্য, যারা সুইসাইড করে তারা সত্যিই সাহসী, নয়তো কি পারে তারা? সে তো পারে না, সে তো ভীতু, কতবার মরতে গিয়েও পারেনি। অথচ এভাবে বন্দিনী জীবনে বাঁচতেও তার ভয়, আবার মরতেও। পরের দিন সকালে মিষ্টি একটা সকালের সূচনা হয়। রোজকার মতো চৌধুরী গিন্নিরা রান্নাঘরে ব্যস্ত। শীতল সিবিনের রুমে এখনো ঘুমোচ্ছে। গতরাতে খাবার খেয়ে মায়ের রুমে শুয়ে বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলছিল। সেখানে শুয়ে ফোন টিপতে টিপতে ঘুমিয়ে পড়েছে। ঘুম ভেঙেছে ফজরের আজানের অনেক পরে। তখনই উঠে নিজের রুমে ফ্রেশ হয়ে একবার শুদ্ধের রুমে উকি মেরে দেখে শুদ্ধ রুমে নেই, বিছানা ফাঁকা। তার মানে হাঁটতে বেরিয়েছে, তার দেখা পেতে নিচে থাকতে হবে। ফাঁকা রুমে একা পেলে তাকে পানিশমেন্ট দিবেই দিবে। কথাটা ভেবে সে ধীরে সুস্থে নিচে নামলো। বাগানে কিছুক্ষণ হাঁটলো, তবুও শুদ্ধ আসছে না দেখে রান্নাঘরে গেল। মা চাচিদের ব্যস্ত হাতে কাজ করতে দেখে পুনরায় ড্রয়িং রুমের দিকে যেতেই শুদ্ধের মুখোমুখি হলো, চোখাচোখিও হলো। শুধু রান্নাঘরে মা চাচিদের দেখে পাশ কাটিয়ে যেতে যেতে নিচু স্বরে বলল, রুমে আসুন মিস্টার শোয়েব, এক্ষুনি। হঠাৎ তাকে আপনি সম্বোধন করায় চোখ বড় বড় করে তাকায় শীতল। এত সম্মান হজম হলো না, তাই শুদ্ধের দেখা দেখি সেও ফিসফিস করেই বলল, কেন? শুদ্ধ ফিচেল হেসে বলল, মিষ্টি খেতে। কথাটা শুনে ঘটনা বুঝতে বাকি রইল না তার। তবে সকালবেলা শুদ্ধকে জ্বালানোর সুযোগ হাতছাড়া করলো না সে। মুহূর্তে শয়তানি বুদ্ধি খেলে গেল তার মাথায়। শুদ্ধের পেছন পেছন সিঁড়ি অবধি গিয়ে লাজুক মুখে বলে, স্বামী, বলছিলাম যে বিয়ে হয়েছে অনেক দিনই তো হলো, বাপের বাড়ি যাওয়া হয়নি, মনটাও খুব একটা ভালো নেই। যদি 5 কেজি কিনে দিতেন ঘুরে আসতাম। কদিন ধরে পিঠে মার পড়ে, তাই না? রুমে চল মিষ্টি নিতে। সায়েন্টিস্টকে বিয়ে করেছি, তার এত টাকা, মিষ্টি ছাড়া বাপের বাড়ি গেলে কেমন দেখায় না? আপনি বরং মিষ্টিটাই এখানেই দিয়ে দেন। তার শয়তানি মতিগতি বুঝে শুদ্ধ এবার প্রচন্ড বিরক্ত হলো। রাতে ফিরে শীতলকে রুমে না পেয়ে রেগে আছে যদিও, এখন আবার সকাল সকাল জ্বালাতে শুরু করেছে। তবে রান্নাঘরে মা চাচিদেরকে দেখে কিছু বলতেও পারছে না, তবুও ধমকে বলল, সকালবেলা পড়তে বসা যায় না? এখানে কি, যা পড়তে বস। সিঁড়ির কাছে ওদের ঝগড়া দেখে সীতারা খেয়াল করলেন। তিনি সিদ্ধ ডিমের খোসা ছাড়াতে ছাড়াতেই বলল, পালানোর পথ পেয়ে শীতল সীতারার কাছে গিয়ে মলিন মুখে বলল, বড়মা, তোমার ছেলেকে মিষ্টি কিনে দিতে বলো। বাপের বাড়ি বেড়াতে যাব, নতুন নতুন বিয়ে হয়েছে, খালি হাতে যাওয়া যায় নাকি? মান সম্মানের একটা ব্যাপার না? কথাটা শুনে সিমিন পরোটা বেলতে বেলতে থেমে গেলেন। শুদ্ধের দিকে একবার তাকিয়ে পুনরায় তাকান শীতলের দিকে। না চাইতেও হেসে ফেললেন তিনি। ওনাকে হাসতে দেখে শুদ্ধ তাকালো তার দিকে। মুখে না বলেও ওনার হাসির মানে শুদ্ধ ঠিকই বুঝলো। বাধা দিয়েছিলাম বলে ভিলেন বানিয়েছিলে না? বেশ হয়েছে, পাজি মেয়েকে করো বিয়ে, আরও করো, আর সারা জীবন জ্বলতে থাকো। শুদ্ধ আর দাঁড়ালোই না, গটগট করে সিঁড়ি বেয়ে রুমের দিকে হাঁটা ধরলো। তবে তার কানে ঠিকই পৌঁছায় মা চাচিদের খিলখিল হাসির শব্দ। সেও বোধহয় মুচকি হাসলো। অতঃপর শাওয়ার নিয়ে বের হতেই দেখে রুমের দুষ্ট মালকিন এসে হাজির, হাতে কফির মগ। সে তোয়ালে মেলে দিয়ে হাত বাড়িয়ে মগটা নিয়ে সেন্টার টেবিলের উপর শব্দ করে রেখে দেয়। তারপর 2 কদম এগিয়ে বিনা বাক্যে শীতলকে বাহু ধরে জড়িয়ে ধরে। কতদিন পর, মনে হচ্ছিল এক একটা দিন নয় বছর কাটাচ্ছে সে। বুকটাও যেন খা খা করা শূন্য মরুভূমিতে পরিণত হয়েছে। এটুকু দেহের মেয়েটা দেশের বাইরে গিয়েও তাকে শান্তি দেয়নি। চারিদিকে সবই ছিল, অথচ শান্তি ছিল না। কেমন শূন্যতা ভাব। এখন যেমন শান্তিতে বুক ভরে গেছে, এই শান্তিটাই খুঁজে মরছিল এতদিন। ভেতরে ভেতরে পাগল প্রায় হয়ে উঠেছিল এই ছোঁয়াটুকু পাওয়ার জন্য। শীতলের কম্পিত হাতটাও তখন উঠে এসেছে শুদ্ধের পিঠে। তখন হাতের বাঁধনটা দ্বিগুণ শক্ত করে বুকের সাথে পিষে ফেলার পরিকল্পনা করলো, যেন বুকের মালিক। ব্যথা পেলেও শীতল চুপ করে রইল, ছোটে লাজুক হাসি, চোখে একরাশ খুশি। এত ভালো লাগা আনন্দ কখনোই লাগেনি, বিশেষ করে এই মানুষটার আগমনে।
আগে বহুবার দেশের বাইরে গেছে, এমনটা লাগেনি। তবে কি বৈধ সম্পর্কের টান এটা, নাকি তীব্র ভালোবাসার ফল? তাকে চুপ থাকতে দেখে সেভাবে দাঁড়িয়ে শুদ্ধ বলল, এইভাবে চেপে ধরে মেরে ফেলি? আপনার বুকে মাথা রেখে যদি মরতে পারি তবে আমার মরণ সই। এভাবে চেপে ধরে মেরে ফেলি? আপনার বুকে মাথা রেখে যদি মরতে পারি তবে আমার মরণ সই। মুখস্থ করে এসেছিস? কি? প্রেম মাখানো রসালো উক্তি যুক্তি? ওসব আগে মুখস্থ করার লাগতো, এখন আর লাগে না। কেন লাগে না? শীতল জবাব দিল না, তবে সে হাতের বাঁধন শক্ত করলো। শক্ত বাঁধনে কিছু বোঝাতে চাইল। শুদ্ধের ঠোঁটের কোণে মৃদু হাসি, বুকে শান্তি, মনে অন্যরকম তৃপ্তি। এই হাসি যে প্রাপ্তির হাসি তা বলার অপেক্ষা রাখে না। যে মেয়েটা এতদিন বোকামো করে ভালোবাসা শিখতে চেয়েছিল, তাকে ভালোবাসা চেনানোর আবদার করেছিল, আজ সেই নিগুড় ভালোবাসায় আক্রান্ত রোগী, যে প্রতিশোধ নিতে তার দেহের রন্ধ্রে রন্ধ্রে তীব্র প্রেমের জীবাণু ছড়িয়ে দিতে চেয়েছিল, আজ তার দেহে একই প্রেমের জীবাণুর বসবাস। চঞ্চল অধৈর্য মেয়েটা তাকে সহ্য করতে পারত না, আজ সেই যেন তাকে চোখে হারায়। যে চাইতো না সে কখনো বাড়ি আসুক, সময়ের জাদু বলে, আজ সেই তার অনুপস্থিতিতে কাঁদে, অপেক্ষা করে সে কখন বাড়ি ফিরবে, কাছে টানবে, বুকে জড়াবে তাকে, নরম স্পর্শে ছুঁয়ে দিবে, ছুঁয়ে দিলে আবার লজ্জায় নুয়ে পড়বে সে। কিছুদিন আগে বোকা বোকা কথা বলা মেয়েটা তার জন্য এই ইয়াসিরের মতো লোকের কাছে বুদ্ধি খাটিয়ে নিজেকে সেভ করার চেষ্টা করেছিল। বিপদে পড়ে ব্যাকুল সুরে বিশুদ্ধ পুরুষকেই মনে প্রাণে পাশে চেয়েছিল, তার বুকে ঠাঁই চেয়েছিল, বুকের ভেতর লুকিয়ে থাকতে চেয়েছিল। এমনকি তাকে বাঁচাতে ভীতু মেয়েটা দুঃসাহসিকভাবে নিজেও গুলির সামনে দাঁড়িয়েছিল, আহতও হয়েছিল। হসপিটালের বেডে শুয়ে অন্যের পুরুষের স্পর্শ মুছতে নিজে সম্পর্কের বৈধতা চেয়েছিল, তাও কেঁদে কেঁদে, ব্যাকুল সুরে জোর খাটিয়ে। অথচ এই মেয়েই রুবাব আর সায়নের কথায় মিথ্যে ভালোবাসার দাবি নিয়ে তার নামের কলঙ্ক মাখতে এসেছিল। কাঁপা কাঁপা গলায় বলেছিল, শুদ্ধ ভাই, আমি যদি আপনার নামে দু একটা কলঙ্ক মাখি আপনি কি খুব রাগ করবেন? নিঃসন্দেহে চমৎকার আবদার, কিন্তু ভালোবাসার কলঙ্ক মাখা কি এতই সহজ? সেদিন ভীষণ রাগ হয়েছিল, তবে সঠিক সময়ে তার ব্যাঙাচি যে তাকে সবার সামনে চেয়েছে, দখল করে নিয়েছে জোর খাটিয়ে, অধিকার দেখিয়ে, বুঝিয়ে দিয়েছে সেও পারে। এখন যে তার বুকের বাঁ পাশে মাথা রেখে চুপটি করে দাঁড়িয়ে আছে, মুখখানা এমন যে কিচ্ছুটা জানে না, অথচ বাইরের দেশে গিয়ে একদণ্ড শান্তি দেয়নি, বুকের মধ্যে গেড়ে বসে খোঁচাতে চেয়েছিল। কখন এভাবে বুকে টেনে পারবে, এই আশায় ভেতরে ভেতরে অস্থির হয়ে যাচ্ছিল। এসব ভেবেই শুদ্ধ একবার তাকায় শীতলের দিকে। শীতল চোখ জোড়া বন্ধ করে কি ভাবছে কে জানে, তবে মুখে অদ্ভুত এক শান্তির ছাপ, ঠোঁটে খেলছে মিষ্টি হাসি। তাকে হাসতে দেখে শুদ্ধ তার মাথায় থুতনি ঠেকিয়ে আদুরি সুরে বলল, রাতে রুমে থাকতে বলেছিলাম না? হুম। তাহলে পেলাম না কেন? ডিনার সেরে রুমে আসার সময় আম্মু ডেকেছিল, গিয়ে দেখি আম্মু বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলছে। আমিও বাবার সাথে কিছুক্ষণ কথা বলে শুয়ে গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছিলাম। জেগেছি ফজরের আজানের অনেক পরে। তখন আসা হলো না কেন? এসেছিলাম, পাইনি, ততক্ষণে জগিংয়ে বেরিয়ে পড়েছিলেন। পুণ্যের কাজ করেছেন, আমাকে জায়গা রেখে বেয়াদবের মতো ঠিকই ঘুমিয়েছিস, কিন্তু আমার একটা ফোঁটাও ঘুমায়নি। এখন চলুন আপনাকে নিয়ে ঘুমাবো। কথাটা শুনে শীতল নিজেকে ছাড়িয়ে গ্লাফে দুপা পিছিয়ে যায়, বলে, নাস্তা তাহলে রুমে আনি, খেয়ে ঘুমান, একটু পরেই আমরা বের হব, আপনি উঠতে উঠতে ফিরে আসবো। ফিরে আসবো মানে? কোথায় যাবি? পার্লারে, কদিন পরেই অনুষ্ঠান না, একটু ফেসিয়াল করব, চুল কাটবো, পেডিকিওর ম্যানিকিওর করব। ফেসিয়াল না করলে তো মেকআপ বসবে না ঠিকঠাক মতো। গিয়ে দেখেন আমি আপনার পিঠের উপরে ইচ্ছে মতো চেলাকাট ভাঙবো। মেকআপই করতে দেবো না, আসছে আবার ফেসিয়াল টেসিয়ালের গীত নিয়ে। মানে কি? তাহলে কি আমি সাজবো না? বিবাহিত মেয়ের এত সাজগোজ কিসের? কথাটা শুনে শীতল বেশ বিরক্ত হয়, আগ পিছ না ভেবে বেশ গর্ব করে বলল, মোটেও আমি বিবাহিত না, আমি পিওর সিঙ্গেল। ও আচ্ছা, আমার ল্যাবে সিসি ক্যামেরা আছে জানেন?
এক রাতের কিছু মিছুর ফুটেজ আছে কিনা আসুন দুজনে মিলে একসাথে চেক করে দেখি। শীতলের মুখটা ফাটা বেলুনের মতো একেবারে চুপসে যায়। একরাশ লজ্জাও পেল, তবে সেটা প্রকাশ না করে খুটখাট করে এটা ওটা নাড়তে লাগলো। ঘুরে ঘুরে দেখতে লাগলো হাতে থাকা জিনিসপত্র। শীতল মুখ ভেঙচি দেয়। বারণ শুনলে তো সে বড় মাকে পটিয়ে ঠিক ম্যানেজ করে ফেলবে। তাই তর্কে না গিয়ে জানালার পর্দা সরাতে সরাতে বলল, আমার কিছু কিছু চাই। শুধু গ্লাসে পানি ঢালতে ঢালতে তাকায় একবার। অনুষ্ঠানের অজুহাতে আজ থেকে তার পকেট ফাঁকা করা যত রকমের ধান্দাবাজি করা যায় করবে এই মেয়ে। কোনো জবাব না পেয়ে শীতল ড্রেসিং টেবিলের উপরে থাকা টুকটাক জিনিসপত্র গুছাতে গুছাতে বলে, শুদ্ধ ভাই শুনুন না।